আমি বলেছি দেশমাতা খালেদা জিয়াকে মারা গেছে। যদি আমি বলে থাকি আমাকে বলেন, অবশ্যই করবো কেন? আমি তো বলছি উনি বেঁচে থাকার কোন লক্ষণ আমরা দেখতেছি না। এখন আপনারা লক্ষণ দেখাতে পারেন, ভালো করতে পারেন, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ আলহামদুলিল্লাহ, এতে তো সবচেয়ে বেশি খুশি হব আমি, কারণ আমার জীবনটা বেঁচে যাবে। কারণ আমি তো আমার জীবনটা উৎসর্গ করে রাখছি দেশমাতা খালেদা জিয়ার জন্য। কাজেই আমি সেখান থেকে বলেছি যে ওনার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, এবং বলতে গেলে এটা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, তারপরে ডাক্তার এখন বলেছেন, বিদেশি ডাক্তার আসছেন, চাইনিজ ডাক্তার আসছেন, সবকিছু মিলে এখন ওনাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছেন। সো এখন আর লেটস সি, কালকে পর্যন্ত সরকার তো বলেই দিয়েছে আজকে মধ্যরাতে বা ভোরবেলা ওনার ডেড বডি, সরি 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 ওনার ওনাকে নিয়ে যাবেন, এয়ারপোর্টে নিবেন, সেখান থেকে কাতার এয়ারওয়েজ, কাতারের আমিরের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স আসছে, সেটাতে করে পাঠাবেন। এতে তো আমাদের কোনো আপত্তি নাই, এটা সরকার ভালো কাজ করছে। ঠিক আছে, সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু এই কাজটা সরকার তো আরো আগে করতে পারতো। তারপরে নেভারদালেস, তারপরে বলবো যে আলটিমেটলি তো আপনি কাজগুলো করেছেন, আমি জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবং আজকে যদি দেশমাতা খালেদা জিয়া লন্ডনে গিয়ে ভালো হয়ে আসেন, আমরা অন্য সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের সঙ্গে আমি অদম্য খুশি হব। কারণ ওনার সঙ্গে আমার সম্পর্কটা অনেক গভীর, অনেক নিবিড়। জি, উনি আমি 3 বছর কাটিয়েছি, আমি দেখেছি উনি আমাকে কতটুকু আদর করেন, স্নেহ করেন। জি আক্তার ভাই, আমরা জানি আপনার সাথে খুবই ভালো সম্পর্ক, এবং প্রতি মুহূর্তে আপনার যে কোনো বিষয়ে আপনি বিভিন্ন সময় টক শোতে বলছেন, বেগম জিয়া আপনার বিভিন্ন বিষয়ে আপনার পরামর্শ নিতেন, অনেক ডিসিশন নিতে, বিশেষ 111 সময় অনেক কিছু আমরা জানি। আমরা একটা বিষয়ে বা দেশবাসী অনেকেই প্রশ্ন করেন যে অনেক নাটক হচ্ছে, ডক্টর ইউনূসের ফাঁদে বিএনপি, নির্বাচন কি আদৌ হবে? নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে? যে খেলাগুলো চলছে, রিড করা হয়েছে নির্বাচনের বিরুদ্ধে, নানান বিষয় চলছে, এ বিষয়ে কি বলুন প্লিজ? নির্বাচনের বিষয়টির ব্যাপারে আমার বক্তব্যটা খুব পরিষ্কার, কারণ আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন চেয়েছিলাম, এবং বিএনপির চাপের মুখে সরকার বাধ্য হয়েছিল এই নির্বাচনটা দিতে। কিন্তু ইতিমধ্যেই আজকে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিল, অর্থাৎ এই সরকারকে বৈধতা দিয়ে দিল। আর সুপ্রিম কোর্ট যখন বলেছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার মানে নর্মাল সরকার, এবং সে তার মেয়াদ কাল পূর্ণ করতে পারে, তাহলে নির্বাচনের প্রয়োজনীয়তা তো আর থাকলো না। আমরা অবজারভেশন কি কি আছে এখন জানি না, কিন্তু সুপ্রিম কোর্টের যেই রায়টা আজকে হয়েছে, সে রায়টাতে এই সরকারের লাইফ টাইম কোনো টার্গেট করে দেওয়া হয় নাই। বলছে এই সরকার স্বাভাবিক সরকারের মতো কাজ করতে পারে এবং তার সকল কাজই বৈধ হবে। তাহলে নির্বাচনের প্রশ্ন আসতেছে কেন এখন? এখন তো নির্বাচনের প্রয়োজন নাই। আর বিএনপির তো এখন আর হেডম নাই, আর যে এই সরকারকে বাধ্য করবে নির্বাচন করাতে। ইতিমধ্যে বিএনপি নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেদের যারা এবং আছে তাদেরকে নিয়ে ব্যস্ত, কেমনে বাঁচাবে। এখন যদি এই দেশে কোন রকম ইয়া হয়, বুঝছেন না, কি বলে, কোন রকম যদি অন্য কোনো কিছু দেখা যায় বা সম্পর্ক খারাপ হয় বা দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটে, তাহলে তো সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে বিএনপি। আগে গেছে আওয়ামী লীগ, এবার যাবে বিএনপির উপর দিয়ে। যে দালাই লামা চালানো হবে, সেটা চালানো হবে বিএনপির উপর দিয়ে। এখন বিএনপি সেটা কিভাবে ফেস করবে সেটা বিএনপি জানে, এবং বিএনপি মনে হয় ফেস করতে সক্ষম হবে। কিন্তু যেখানে তার নেতা নাই, যেখানে নেতা আসতেছে না, তারেক সাহেব যেখানে বাংলাদেশে আসতেছে না, সেখানে সিপাহসালার না থাকলে মাঠে যুদ্ধটা কিভাবে হবে? রাজনীতি করা যাবে, রাজনীতি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মধ্যে সাংগঠনিক কাজ করানো যাবে, কিন্তু জনগণ তো এই রিমোট কন্ট্রোলের কথা শুনবে না। জনগণ তো চাইবে তার কার্যক্রম, তাকে আসতে হবে, দেখতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষা সে প্রতিফলিত করবে কিনা। সে যদি আসতে না পারে, কি ভরসায় জনগণ বিএনপি কে ভোট দেবে? বিএনপি কে তো ভোট দিবে না, তখন কি হবে? কাজে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বর্তমানে যে খেলাটা হতে পারে নির্বাচনে, সেটা হচ্ছে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, সরকার যদি তার কমিটমেন্ট ঠিক রাখে, তাহলে এর আগে হয়তো জানুয়ারি মাসে রেফারেন্ডামটা আগে হয়ে যাবে, গণভোটটা আগে হয়ে যাবে। বিকজ
এই ব্যাপারে তখন শিডিউল বলছে একসঙ্গে হবে বলছিল, এটা পরিবর্তন করতে পারে। কাজে সেখানে রেফারেন্ডাম বা গণভোটটা আগে হয়ে যেতে পারে, সেই গণভোটটা আগে হয়ে যাওয়ার পরে এটার ভিত্তিতেই তখন নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে এবং নির্বাচন ঘোষণা করতে পারে, বা নির্বাচন একই সঙ্গে ঘোষণা করে রাখতে পারে, একবার দুইবার ভোট হতে পারে, অসুবিধা নাই। সরকারের টাকা, গরিশানের টাকা কি হবে? অলরেডি তো বিভিন্ন বিদেশিরা, ইউরোপিয়ান ইউনিয়নরা টাকার, ইউএনডিপি টাকার বস্তান হলে যাচ্ছে ইলেকশন কমিশন অফিসে, যার যেটা লাগে, কি লাগে বলো, কালি নিয়ে আসতেছে, ওই শিল নিয়ে আসতেছে, বাংলাদেশে কালিও বানাইতে পারি না, শিলও বানাইতে পারি না, এগুলো বিদেশ থেকে নিয়ে আসছে। এখন এটা কি লোনে নিয়ে আসছে, না গ্র্যান্ডে নিয়ে আসছে, না কোনো দায়বদ্ধ ভাবে নিয়ে আসছে, এটা তো আমরা জানি না, এটাও তো জানার সুযোগ আমাদের হয় নাই। কাজেই আমি মনে করি যেটা, যে আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে নির্বাচনটা এখন সংকটের মধ্যে পড়ে গেল। সেই সংকটটা বিএনপি কে উত্তরণ করার সুযোগ সরকার দিবে কিনা আমি জানি না। আর সরকারের উপরে চাপ সৃষ্টি করার মতো শক্তি এখন বিএনপি হারিয়ে ফেলেছে। কারণ দেশমাতা খালেদা জিয়ার ডাক আর অন্যান্যের ডাক তো এক জিনিস না। এখন খালেদা জিয়াকে আমাদেরকে যে কোনো মূল্যে বাঁচায় রাখতে হবে, কিন্তু অলরেডি ওনাকে বাঁচায় রাখার ব্যবস্থা রাখে নাই। না ফেরার দেশে হয়তো চলে গেছেন, কিন্তু তারপরে আমি আশা করব, তারপরে আমি কাইমন বাকে আশা করব যে আমার কথাটা ভুল হোক, আমার এই তত্ত্ব বিশ্লেষণটা ভুল হোক, আমি এতে 10-0 পাইতে চাই। আমি ফেল করলে কিছু আসে যায় না, আমি একজন ব্যক্তি, আমি ধ্বংস হয়ে গেলে, নিশ্চিহ্ন হয়ে গেলে কিছু আসে যায় না। কিন্তু জাতিকে বাঁচতে হবে, জাতির কল্যাণ নিশ্চিত করতে হবে, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এটা রক্ষা করতে হবে। এটা আজকে ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি এই খেলা হয়, তাহলে দেশ একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এখন যদি আবার বিএনপি কে যদি সরকার শায়েস্তা করতে চায়, সাইজ করতে চায়, বা আবার যদি একটা 5ই আগস্টের মতো একটা গণ অভ্যুত্থান তৈরি করতে পারে বিএনপির এগেনস্টে এবার, তাহলে তো একই কাজ হবে, এবং তাদের করার মতো সেই ক্ষমতা আছে। আমরা যে সিভিল ওয়ারের বা গৃহযুদ্ধের কথা বারবার চিন্তা করছিলাম, সে প্রস্তুতি আমাদের নাই, কিন্তু আমাদের বিপক্ষের পার্টি যারা আছে তাদের তো পূর্ণ প্রস্তুতি আছে, তারা তো রেডি হয়ে আছে, এনি কনসিকুয়েন্সেস, তারা তো 25,000 করে ছেলে মেয়ে ট্রেনিং করেছে, তারা বলছে অস্ত্র আছে, সবকিছু আছে। কাজে আমরা সেটা মোকাবেলা কেমনে করবেন সেটা আপনি চিন্তা করে দেখেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করেন, সকাল পর্যন্ত জানতেই পারবেন যে ম্যাডাম কিভাবে হেলিকপ্টার উঠলেন, কিভাবে হেলিকপ্টার থেকে নামলেন, আবার কিভাবে এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো, তারপরে এয়ার অ্যাম্বুলেন্স করার পরে 11 ঘন্টা পরে তো জানবো সে ইংল্যান্ডের ডাক্তাররা, ইংল্যান্ডের অবস্থা যদি কি এই নাটকে অংশগ্রহণ করবে। সাহেব, ইংল্যান্ডে এমন কোন হাসপাতাল আছে যে হাসপাতাল এই নাটকে অংশগ্রহণ করবে? আর এখন পর্যন্ত আমরা জানি না, ওনারা লন্ডনে যাচ্ছে। জি, আপনার কাছে অনেক তথ্য আছে, আমাদের কাছে অনেক তথ্য আছে, রাজনীতির খেলা চলছে। আমি বলছি উনি লন্ডনে যাবেন, কিন্তু লন্ডনে কোন ক্লিনিকে যাবেন, কোন হাসপাতালে যাবেন, এটা তো আমরা এখনো জানি না। কারণ আপনার লন্ডন আসার পর, এয়ারপোর্টে আসার পর হয়তো কোনো আমরা দুঃসংবাদ শুনতে পারবো, এয়ারপোর্টে আসার পর তো একটা সংবাদ মিডিয়ায় চলে আসতে পারে। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা কালকে হয়তো আপডেট দেবো। আখতার ভাই, কিছু ইম্পর্টেন্ট আপনার কিছু প্রশ্ন, বিশেষ করে আপনি যে কথাগুলা বলছিলেন, আমাদের স্পষ্ট মনে আছে, প্রিয় দর্শক আপনাদের মনে আছে, মেজর আখতার যখন বলছিলেন ডিসেম্বরে যখন লন্ডন বৈঠক হচ্ছিল, লন্ডন বৈঠক যখন হচ্ছিল, তখন কিন্তু মেজর বাশার আখতারুজ্জামান বারবার বলছিলেন এই বৈঠকটা ঠিক হচ্ছে না, মানে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠকটা, সেই বৈঠকে কিন্তু বাংলাদেশের ভাগ্য, ভবিষ্যৎ অনেক কিছু কিন্তু ঠিক হয়ে গেছিল এবং সেই দিকে বাংলাদেশ আগাচ্ছে। এই বিষয়ে কি বলবেন আখতার ভাই? লন্ডন বৈঠকে আপনি যেভাবে বলছিলেন, লন্ডন বৈঠকটা না করার কথা বলেছিলাম। লন্ডন বৈঠকটা হওয়ার পরে যেটা কি হয়েছে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়কে, তারেক রহমানকে বুঝতে, জানতে, তার মেন্টাল অ্যাপ্রিসিয়েশন কি, তার মেন্টাল ম্যাচুরিটি কি, এবং তার পলিটিক্যাল ম্যাচুরিটি কি, তার সঙ্গে 1.5-2 ঘন্টা আলোচনা করে উনি মাপতে পেরেছেন যে সে ইমোশনাল পলিটিক্স করে, সে রিয়েলিস্টিক পলিটিক্স করে না, সে বাস্তববাদী কোনো রাজনীতি করে না। কাজে তখন সে বুঝছে যে তাকে ইমোশন নিয়ে খেলতে হবে, তার সঙ্গে ইমোশন নিয়ে খেললেই তাকে কুপকাত করা যাবে, এবং উনি তাই করেছেন। কাজে এখানে যারা বলছেন তাদেরকে মনে রাখতে হবে এটা, যে এই সরকার
বিএনপিকে সাইজ করার জন্য এই দশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে নাটকটা করলো, তারপরে তারা যে গত 5 দিনে যে অ্যাকশন গুলা নিয়ে এলো, সে অ্যাকশন গুলা কিন্তু সুন্দর হয়েছে, অদ্ভুত হয়েছে। কিন্তু ভাই, হাসপাতালে সুদকর বলছেন, নিজেরা তো বসে হয়েছেন গর্তের ভিতরে। নীলুও সাহেব, গর্তের থেকে তো বেরোয়ার সাহস নাই, টিভিতে কমেন্ট করার সাহস আছে খুব। গাধার বাচ্চারা, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে কথা বলার খুব সাহস আছে, ঘরতে বাড়িতে ইচ্ছে করে না। হ্যাঁ, একটা পার্টি গেছে আর একটা পার্টিকে ঢুকাই দিতেছে, তারপরে আপনাদের কোনো উপায় নাই। স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশে তারা রাখবে না, নিশ্চিহ্ন করে দেবে। এটা তো আমাদের দ্বারাই করাবে, আমরাই করব, বুঝছেন না? কাজে আমরা ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি বলে আর কিছু নাই, এখন বাংলাদেশের পক্ষের শক্তি কারা সেটা দেখতে হবে। স্বাধীনতা হয়ে গেছে, অর্জিত হয়ে গেছে, এখন স্বাধীনতার পক্ষের শক্তি আর খুঁজে লাভ নাই। এখন আমাদের খুঁজতে হবে বাংলাদেশের পক্ষে কারা, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের জনগণের কল্যাণ, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কারা দক্ষ, কারা অভিজ্ঞ, কারা সেটা পারবে, সেটাই হবে। যদি সরকার আগামীতে নির্বাচন দেয়, তাহলে সে নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে কারা আগামী সরকারে আসবে। আক্তার ভাই, আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এর তো কোনো লক্ষণ আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। দেখেন, আমি দুইটা কারণে এখনো দৃঢ় বিশ্বাস করি। একটি কারণ হলো যে ডক্টর ইউনূস এত বড় লায়াবিলিটিস, উনি দেখতেছেন যে উনি গত 1.5 বছরে দেশটাকে শাসন করতে গিয়ে যেরকম বিরূপ প্রতিক্রিয়ার অবস্থান পড়েছেন, ওনার স্বাস্থ্য এবং বয়স দুটাই ওনার এগেনস্টে। উনি তো, ম্যাডাম তো 80 আর উনি তো 89, 86, বুঝছেন না? কাজে সেখানে আমি বলতে চাচ্ছি যে এই ডক্টর ইউনূস সাহেব ওই ঝুঁকিটা নেবেন কিনা। যদি ঝুঁকিটা নেন, তাহলে এই সরকার নির্বাচন দিচ্ছে না, আর যদি ঝুঁকি না নেন, তাহলে এই নির্বাচন দিবে। তবে এইবার হয়তো নির্বাচনটা একসঙ্গে হবে না, হয়তো নির্বাচনটা দুই দিনে হবে। প্রথম হবে ওই গণভোট, গণপরিষদ নাম দিবে, দিয়ে একটা কিছু করার চেষ্টা করবে, বা অর্থাৎ বিএনপির ফেভারে আর কোনো অ্যাকশন এখন হবে না। কারণ বিএনপির ফেভারে যা কিছু করার দরকার এই সরকার অত্যন্ত সততার সঙ্গে, নিশ্চয়তার সঙ্গে করেছে বলেই প্রমাণ করতে পারবে। এমনকি ডাক্তার আনায় দিছে চীনের থেকে, লন্ডন ডাক্তার আসে, কোনো প্রকার বাধা সৃষ্টি করে নাই, কোনো ইমিগ্রেশন চেক করে নাই, কোনো কিছু নাই। যা কিছু আসতেছে, বলতেছে, কথা বলতেছে, তারা কোনো বাধা সৃষ্টি করে নাই। অতএব এই ডাক্তার, এই ব্যাপারে তো কোনো বলার কিছু নাই। কাজে আমি আপনাকে বলবো যে এই নির্বাচনের ধাঁধা, আমাদেরকে সবকিছু অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত। আর আমরা যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই, আমাদের সমস্যাটা হয় ভবিষ্যৎটা যদি ঘটে যায়, তখন আমরা খুব হিরো। ঝড় আসবে যদি বলি আবহাওয়াবিদ খুব, আমি তো আগেই বলেছিলাম, আর ঝড়টা না আসে কোনো কারণে ঘোরা ইন্ডিয়ার দিকে চলে যায়, তখন গালি খাইতে হয় যে এই বেটা কয়ে আমাদেরকে অ্যালার্ট করে এখন ঝড় গেছে গা ইন্ডিয়াতে। আমাদের অবস্থা সেরকম, আমরা যারা রাজনীতিতে নিয়ে সক্রিয়, রাজনীতির ভালো মন্দ বুঝি, আর যারা আমরা রাজনীতির আগামী দিনের চিন্তা করতে পারি, আগামী দিন রাজনীতি কোন দিকে যাবে চিন্তা করতে পারি, এটা হয়ে গেছে আমাদের জন্য এখন ডিসকোয়ালিফিকেশন। কারণ আমরা চাঁদাবাজি করি না, আমরা এই মানুষের কাছ থেকে এই মিথ্যা কথা বলি না, মিথ্যা আশ্বাস দেই না, মানুষের মুখের উপরে যেটা বলা সেটা বলে দেই। কেউ খুশি হলো কি হলো না সেটা বড় তোয়াক্কা করি না, মানুষকে যেটা বলা দরকার, যেটা যাকে বলা দরকার সেটা সামনাসামনি বলে দেই। এর ফলে হয়তো অনেক মানুষ আমাদেরকে পছন্দ করে না, বিশেষ করে আমাকে পছন্দ করে না। কাজে এটা নিয়ে তো আলাপ করে লাভ নাই। কাজে দেশ সামনে আগাক। যদি আমার কে, এরা কি আমার দুলাভাই? ডক্টর ইউনূস চালাইলো, ভালো চালাইলে আমার কোনো আসা যায় না। বিএনপি তারেক রহমান সাহেব ভালো চালাইলে আমার কোনো সমস্যা নাই। আর যদি জামাত ভালো চালায় আমার কোনো সমস্যা নাই, এনসিপি ভালো চালায় কোনো সমস্যা নাই। আর এরা তো ওদের কোনো পক্ষপাতিত্ব নেই, আমার তো ফেভারিজম করার নাই, এরা তো কেউ আমার দুলাভাই না যে আমার দুলাভাইয়ের পক্ষ নিতে হবে। যারাই দেশ ভালো চালাবে আমি তার পক্ষে আছি, তার পক্ষে কথা বলবো। এটাই হলো আমার রাজনীতি। আমি এখন একা, আমি দলবিহীন, আমি দল নাই, আমি দলবিহীন রাজনীতি করি। কাজে আমি আর দলের মধ্যে ভিড়ার, দলের মধ্যে ঢোকার আর কোনো সুযোগ আমার নাই। জি আক্তার ভাই, আমরা ছোট ছোট কিছু প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দেব, আধা ঘন্টা হয়ে গেছে, আমরা তো 45 মিনিট প্রোগ্রাম করবো। তারেক জিয়া বাংলাদেশে মানুষ দীর্ঘদিন অপেক্ষা করছে, উনি বাংলাদেশে যাচ্ছেন না।
আপনারা বলছেন নির্বাচন হয়ে যেতে পারে ফেব্রুয়ারিতে। কিভাবে তারেক জিয়া স্যার একটা দলের প্রধান ছাড়া, মানে বেগম জিয়া অসুস্থ, উনি শয্যাশায়ী, উনি তো আর নির্বাচনের সেইভাবে প্রচারে সব থাকবেন না। তারেক জিয়া যাচ্ছে না, কিভাবে নির্বাচন হবে বা কিভাবে বিএনপি আপনার ক্ষমতা যেতে পারে? আমি তো একবারও বলি নাই যে তারেক জিয়া না আসলে নির্বাচন হবে না। আমি তো না, একবারও বলি নাই যে বিএনপি আপনার নির্বাচন কথা হবে। তাহলে আপনি অন্যের প্রশ্নটা আমাকে, আমি তো বলি নাই। না, আমি তো আপনাকেই আপনাকে প্রশ্ন বলছি করছি, তারেক আপনাকে আমি রহমানকে প্রশ্ন তো, করছি। তারেক রহমান তাহলে বলেন তারেক রহমান না আসলে কি নির্বাচন হবে না, এটা বলেন। জি, না না, আমি আপনার, জি তারেক রহমান আসুক বা না আসুক, যে মায়ের মৃত্যু সজ্জায় আসতে পারে না সে ইলেকশনে কেমনে আসবে? যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই, এরকম কাপুরুষ লোক কি করে আসবে? সে তো জাতীয় নেতৃত্ব দেওয়ার সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তার তো এখন দলেরও সভাপতিত্ব চেয়ারপারসনকে ছেড়ে দেওয়া উচিত। এটা ডক্টর মুশাররফ সাহেব হোক বা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে হোক বা দরকার বলে সালাউদ্দিনের হাতে হোক, উনি দলের দায়িত্বভার দিয়ে দেওয়া উচিত। দল এখান থেকে করতে হবে। ওনার মা অসুস্থ, মা বাঁচবে না কিনা মরবে এটা ওনার চিন্তা নাই। এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই। আর আজকে যে ৬৭টা আসনে, কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই, সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে। তাহলে এগুলা কি তারেক রহমানের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে? যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে, এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে। আমরা তো জানি এটার পিছনে কত টাকা কে কত খরচ করেছে এই নমিনেশনটা পাওয়ার জন্য। কিন্তু সব মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে যাদেরকে নির্বাচনটা কয়েকজন লোককে আসন দিয়েছেন। আজকের দিনে কি করে দিলেন, যেখানে দেশমাতা খালেদা জিয়া, এরা কি 5 দিন 7 দিন অপেক্ষা করতে পারতো না? এখনো তো নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই। এত চালাক হয়ে গেছেন আপনারা, সরকারকে বোঝাচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, যাই কিছু হোক, দেশের মাতা খালেদা জিয়ার যাই কিছু হোক না কেন, আমরা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ, নির্বাচন আপনাকে করতেই হবে, এই কথা বোঝাতে চাচ্ছেন আজকে নমিনেশনটা প্রকাশ করে? আপনাদের লজ্জা থাকা উচিত। এটা দলের প্রধান যিনি নাই, আর আপনি বলতেছেন উনি না থাকলে নির্বাচন কেমন হবে? ওরা তো নির্বাচন করতে আছে, দল তো নমিনেশন দিয়ে দিছে। দলের প্রধান কি বাংলাদেশে আছে? সে তো আসে নাই, সে বলছে বাংলাদেশে আসবো না, আমি আসতে পারবো না, আমি অন্য দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে আর কি আছে বলার এখানে? তাহলে এখানে এই প্রশ্ন তো অবান্তর, আপনি এই প্রশ্ন করতে জানেন কেন? বস্তু হলো সে তারেক আসুক বা না আসুক, দেশে নির্বাচন যদি সরকার চায় তার নির্বাচন হবে। আর যদি সরকার না চায়, তারেক আসলেও নির্বাচন হবে না। এটা হলো অন্য রাজনীতি। সে রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, অন্য একদিন কথা বলবো না। এখন বলেন। জি, আক্তার ভাই, আপনার আসলে অনেক গুরুত্বপূর্ণ মানে তথ্য আপনি বলেন, যে সাহসটা অনেকেরই নাই, আপনার সেই সাহসটা আছে, সেই কারণে আমরা অনেকগুলো প্রশ্ন করি, যে প্রশ্নগুলো উত্তর আমরা পেয়ে যাই। আসলে অনেকেই যে আজকে ৩৬টি আসন মনোনয়ন দিয়ে দেওয়া নিয়ে অনেকেই কথা বলছেন, যে বেগম জিয়া একেবারে জীবন মৃত্যু সন্ধিক্ষণে সেই মুহূর্তে কিভাবে এই নমিনেশন গুলো দেওয়া হচ্ছে, কিভাবে নির্বাচনে প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায়, এই কথাগুলো আপনি গতকালকে বলেছিলেন। আরেকটা বিষয়, বাংলাদেশের, গতকাল জানতাম না যে নমিনেশন দেওয়া হবে। আমি বলে না না, আপনি গতকালই সালাউদ্দিন বলেছিলাম সাহেবের মিটিং কথা বলছিলেন, সালাউদ্দিন সাহেবের যে মিটিং। প্রচার প্রচারণা কেমনে চালায়। জি জি, আর আজকে যে কাজটা করলো বলেন, এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে? এই দলের জন্য এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে? ৩৬টি মানুষকে খুশি করতে গিয়ে আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন, ভোটারদেরকে আহত করলেন। ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য। এই খালেদা জিয়া, তারেক রহমান এগুলা কিছু না। আপনারা বিএনপি যারা এখন আছেন, তারা আপনার ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্গ্রীব যে কে মরলো কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই। এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরা হলো। এই নগ্ন মানুষদেরকে, এই লোভী মানুষদেরকে, এই ক্ষমতা লোভী মানুষদেরকে, এই দুর্নীতিবাজ মানুষদেরকে বলেন জনগণ ভোট দিবে? জনগণ ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। এদেরকে, এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে, কর্মীরা মিললে মানুষের অত্যাচার করতে পারে, মানুষকে করতে পারে, কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না, হাওয়ার মতো উড়ে যাবে। জামাত অনেক বেশি সংগঠিত, প্রস্তুত, এবং জামাত নির্বাচনে ৮ বেঁধে লাগতেছে।
এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয়, নির্বাচনটা ঘোষণা করে দেয়, তখন দেখবেন খেলাটা কি হয়। জি, আরেকটা প্রশ্ন আক্তার ভাই, যে প্রশ্ন বারবার আপনি প্রতিটা টক শোতে বলছেন, আমাদের টক শোতে, যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় বাংলাদেশে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই লিখছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বা হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। সেদিকে কি বাংলাদেশ একটা গৃহযুদ্ধ বা বাংলাদেশ একটা কি মানে একটা, আপনি বলতেন বাংলাদেশ ডিভাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশটা ভেঙে দিতে পারে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়, এই বিষয়ে কি বলবেন আজকে? আজকে যে ঘটনাগুলা ঘটে যাচ্ছে এবং কালকে সকালে যে ঘটনাগুলো ঘটে যাবে, সেই ঘটনাগুলা ঘটে যাওয়ার পরে গৃহযুদ্ধের একটি পক্ষ একচেটিয়া দখল বাংলাদেশ নিয়ে নেবে। দেশমাতা খালেদা জিয়াকে ঢাকার থেকে পাঠানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশের নিয়ন্ত্রণ একটি রাজনৈতিক দল বা কিছু সংগঠন বা কিছু মানুষ তারা নিয়ে নেবে। এইটার কাউন্টার দেওয়ার মতো হ্যাডম আওয়ামী লীগ বা বিএনপির কি আছে? আওয়ামী লীগের তো নাই, হ্যাডম তো নাই। এখন যদি বিএনপি জামাতের সঙ্গে ঝগড়া লাগাই দেওয়া যেত, আজকের আগে পর্যন্ত যে বিএনপি যে শক্তি ছিল, আজকে সেটা 25% নেমে আসছে, 50-এর অনেক নিচে নেমে আসছে। এই শক্তি দিয়ে কি এখন অন্য বিপক্ষ শক্তির সঙ্গে লড়তে পারবে? এখন তো আমি মনে করি আগামী সপ্তাহ 15 দিনের মধ্যে শুধু নির্বাচনের কারণে বিএনপিকে দাঁড় করে রাখবে, নাহলে নির্বাচনটা এক পেশে হয়ে যাবে, নির্বাচনে প্রার্থী পাওয়া যাবে না। এই জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে নমিনেশন গুলো ঘোষণা করা হচ্ছে যে বিএনপি নির্বাচনের মাঠে এখনো আছে এবং নির্বাচনের মাঠে খেলায়। আমরা তো দেখছি কেমনে পরিকল্পিত নির্বাচন হয়। আওয়ামী লীগকে জয়লাভ করানো হয়েছে না পরিকল্পিত নির্বাচনে? 2008 সনের পরিকল্পিত নির্বাচন করিয়া প্রতিযোগিতা করাইয়া বিএনপি নমিনেশন দিয়া, একটা জায়গায় 3টা প্রার্থী দিয়া, 3 জনকে নমিনেশন দিয়া, বিভিন্ন টাকা পয়সা নিয়ে 2008 সনের নির্বাচনে করানো হয়েছে না? 2018 সনে করা হয়েছে না? তা আমাদের দেখেছি। এবং 2008 সনে কথাই ছিল, এটা এগ্রিমেন্টে ছিল যে আওয়ামী লীগকে জয়লাভ করতে দিতে হবে এবং তারা সরকার গঠন করবে, এবং এটা এটা খেয়াল এটা মেনেই ওনাদেরকে জেল থেকে ছাড়া হয়েছিল। কাজে এখন আপনি প্রশ্ন দিয়ে তো লাভ নাই। সিভিল ওয়ার হওয়ার জন্য হ্যাডম দরকার ছিল, এই হ্যাডমটা বিএনপি একদিন ছিল, দেশমাতা খালেদা যে বেঁচে ছিলেন, উনি একটা হুঙ্কার দিলে হতো। কিন্তু এখন মনে হয় না আর সিভিল ওয়ার লাগবে না, এর আগে ওরা জয়লাভ করে ফেলছে, এর আগে মুক্তিযোদ্ধারা শেষ, এর আগে মাঠ থেকে ওই বিকল্প শক্তিগুলা, ইসলাম বিরোধী শক্তিগুলা আর মাঠে দাঁড়াতে পারবে না, তারা মাঠে দাঁড়াতে দিবে না। ইসলাম বিরোধী শক্তিকে এখন উচ্ছেদ করার চেষ্টা করবে বাংলাদেশের মাটি থেকে। এই খেলা হয়তো 2, 4, 5, 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা অপেক্ষা করছি নির্বাচনের শিডিউল হয় কি হয় না। যখন নির্বাচন শিডিউল হবে তখন ওই ব্যাপারে আরো অনেক বিস্তারিত কথা বলতে পারবো। জি, আরেকটা প্রশ্ন, যে আমরা কাতার বৈঠক, আন্তর্জাতিক মহলের বর্তমান অবস্থাটা কি? ভারত, আমেরিকা বা কাতার বৈঠকের পর আমরা অনেক তথ্য পাচ্ছিলাম, এই বিষয়ে একটু বলেন প্লিজ। কাতার বৈঠক কাকে নিয়ে? কোনটা কাতার বৈঠক? খলিল রহমান গেছিলেন কাতারে, মানে আপনারা জানেন দক্ষিণ এশিয়ার আমেরিকার মূলই হচ্ছে কাতার, এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি এটা তো ফল দেখতেই পেলেন যে কাতারের আমির তার হেলিকপ্টার, তার বিশেষ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছেন, ব্যক্তিগত অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছেন। তার মানে কাতার এক ধরনের মধ্যস্থতা করার চেষ্টা করছেন যে ঠিক আছে, তোমাদের নাটকে আমি অংশগ্রহণ করব, এই আমার এটা নিয়ে আসো। এখানে খেলাটা তো অনেক ডিপ স্টেট, ডিপ স্টেট খেলাটা তো আপনার এখানে এই টক শোতে আলোচনা করা যাবে না। এটার জন্য আমাদের গবেষণা করতে হবে, এটার জন্য আমাদেরকে রুদ্ধধার বৈঠক করতে হবে, আমাদের দলীয় ফোরামে কথা বলতে হবে, আমাদের যারা কনসার্ন তাদের সঙ্গে কথা বলতে হবে, যারা এটা খেলোয়াড়, যারা এই স্টেক হোল্ডার তাদের সঙ্গে কথা বলতে হবে। এটা জনগণ এটার অংশদান না, জনগণকে উত্তেজিত করতে হলেও তো একটা একটা হোমওয়ার্ক লাগবে। কাজে এখানে বিষয়টি খুবই পরিষ্কার, অতি দ্রুত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ ভার বিএনপির হাত থেকে চলে যাচ্ছে। আমি এইটাই শুধু বলতে পারি বিনয়ের সঙ্গে।